আমি এখন যে কবিতাটি পড়ছি এর নাম দেবতারা। সমুদ্র মন্থন করে অমৃতের স্বাদ পেয়েছেন দেবতারা। তারা ছিল যৌবনের, তারা স্থির যৌবনের অধিকারী। তাই জরা থেকে মুক্তির পথ খুঁজেছেন বুদ্ধ। নির্বাণেই মানুষের মুক্তি, বুদ্ধের জীবনব্যাপী সাধনার নির্যাস পাই। জীবন যদি যৌবনে স্থির হয়ে থাকে, বার্ধক্যের সৌম্যরূপ কোথা পাবে মানুষেরা যৌবনের পাকে। যৌবনের উতরল আনন্দের মূল্য আছে কিছু, কিন্তু তারাধ্য কিছুতে নয়। মৃত্যু যদি নাহি নেবে পিছু, জীবনের মূল্য যাবে মিছে হয়ে। জরার জীর্ণতায় করো মাথা নিচু। শিশুদের জন্মে আছে সুখ, মায়ের জনিবে ধরণীর কঠিন ধুলায় নেমে আসে তারা। তাদের বুকে নিয়ে দুগ্ধদানে যেই সুখ, সেই সুখ কোথা পাবে দেবতারা। শিশুদের জন্মে আছে সুখ, মায়ের জনিবে ধরণীর কঠিন ধুলায় নেমে আসে তারা। তাদের বুকে নিয়ে দুগ্ধদানে যেই সুখ, সেই সুখ কোথা পাবে দেবতারা। রচনাকাল 20 জানুয়ারি 2013। ঋতুচক্র। ঋতুচক্র আছে প্রকৃতিতে, পৃথিবীর সব প্রান্তে দৃষ্টিগ্রাহ্য প্রকৃতির অমোঘ ঘূর্ণাবর্ত। শীতে পাতা ঝরে, জীর্ণ সব ডালপালা পেড়ে মানুষেরা বহ্নুৎসবে মেতে শীর্ণ দেহে সঞ্চারিত করে প্রয়োজনীয় উত্তাপ। পশ্চিমের নদীগুলো হয়ে পড়ে বরফের নদী। চরাচর জুড়ে শ্বেত শুভ্র কাফনের আচ্ছাদনে বিলীন সবুজ। নদীর ওপর দিয়ে পদব্রজে হাঁটে মানুষেরা। নদী যেন ঘুমে থাকে সারা শীতকাল জুড়ে। বসন্তের প্রথম প্রভাতে আবার সূর্যোদয়, আবার বাতাসে উষ্ণতার ভোজ, আবার বাগানে ফোটে গোলাপ চামেলি। ঘুমন্ত বৃক্ষের পাতা দেখে চোখ বেলি। ফের জলে ভাসে নদীর দুকুল, ফের পাখি গেয়ে ওঠে বসন্তের গান। বসন্ত বিলুপ্ত হবে গ্রীষ্মের দীপ্ত পদভারে। প্রকৃতি কাঁদবে শুধু আদিগন্ত মেঘ আর বৃষ্টির প্রহারে। এইভাবে আষাঢ় শ্রাবণ যাবে, কদমের ডালে হবে বর্ষার পুষ্পিত অভিষেক। শাপলার ফুলগুলো বেল ঝিরে ফুটে ওঠে খিলখিল হাসি, ছোটে অবিরাম ডেকে চলে বিরোহিনী ভেক। কাশফুল ফুটে চড়ে, বক ফুল ফুটে থাকে চরাচর জুড়ে। মাঝে সাঝে বক ছানা উড়ে যায়, বকেরা মাছের আসে নেমে আসে আসমান ফুঁড়ে। শরতের মেঘ দল নাহি তোলে কোলাহল নিরিবিলি, বিলি কাটে আকাশের এলো চুলে। আকাশ ঘুমিয়ে থাকে ভাত ঘুম, শালিকেরা উড়ে যায়। সরিষার মেঠো ফুলে মৌমাছি মধু খায়, মৌচাকে জমে মধু অকৃপণ। হেমন্তের নিভন্ত আগুনে শালুক পুড়িয়ে খায়, বালকেরা এইভাবে কেটে যায় বাংলার গ্রামীণ জীবন। রচনাকাল 20 জানুয়ারি 2013। মাছের জীবন। মাছের জীবন থেকে শিক্ষণীয় আছে মানুষের। ডাঙার জীবনে টাকি মাছ হয়ে শুধু লাফ ঝাঁপ দিলে নিজে কষ্ট পাবে, অন্য সব মানুষের জীবনও হবে দুর্বিষহ। সুতরাং টাকি মাছ হতে হলে পানিতে নামতে হবে। বোয়ালেরা কোরালেরা ছোট মাছ ধরে ধরে খায়, ওরা বাস করে নদীর গভীর ঘূর্ণি জলে। পুকুরের স্থির পানিতে নিত্য স্বস্তি ওদের। সংসারের প্রাত্যহিকতায় তুমি যদি বোয়ালের মতো হাঁ করে গিলে খেতে চাও ছোট মাছ, তোমার হাঁয়ের ভেতর ঢুকবে পরিবর্তে বাদা গাছ।
এমনকি খাপ খোলা তলোয়ার। পেট যাবে ফুটো হয়ে, সুতরাং চলো রয়ে শুয়ে। কোরালের মতো বোয়ালের মতো জীবন চাইলে নেমে পড়ো পদ্মার উজান স্রোতে। মেঘনার ঘূর্ণাবর্তে ঢেউয়ের ডগায় দাও সমূহ সাঁতার। রচনাকাল ৭ মার্চ ২০১২। আমাজন। আমার একটি নিজস্ব বন আছে, সেই বনের অবস্থান ব্রাজিলে, তার নাম আমাজন। সে বনের কাছে পড়ে থাকে আমার মন। পৃথিবীর বহু খাল হয়ে গেছে পয়মাল, পৃথিবীর বহু নদী লুপ্ত হয়ে গেছে ভূগোলের বুক থেকে। এখন ভাবতে অবাক লাগে কোনোদিন তারা বয়ে যেত নিরবধি। পৃথিবীর বহু বুনো প্রাণী চোখ বুজে মানুষের ঘরে টানে ঘানি, কিন্তু এখনো রয়েছে অক্ষত আমাজন বন। সেই বনে রেখেছি গচ্ছিত আমার সকল গুপ্তধন। রচনাকাল ২৯ এপ্রিল ২০১১। এখন আমি যে কবিতাটি পড়ব তার নাম হচ্ছে পদশব্দ। ঘাসের ওপর এমনভাবে হাঁটো যেন শিশির কণা ভেঙে না যায়। বনের ভেতর এমনভাবে ঘোরো যেন কচুর পাতার ওপর জমে থাকা পানি ছিটকে না পড়ে ভূমিতে। যদি তোমার পদশব্দ মাটির গায়ে হুঙ্কার হয়ে ওঠে, তবে মাটির কোমল মনে আঘাত লাগতে পারে। তোমার পায়ের চাপে শুকনো পাতা যেন ভেঙে না পড়ে। শুকনো পাতার যে শিল্পিত পতন, তার জন্য আহাজারি প্রতিটি গাছের ধরে। তুমি সেই আহাজারি কান পেতে শোনো। তুমি বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শোঁ শোঁ শব্দ কান পেতে শোনো। সকল ইন্দ্রিয় দিয়ে উপভোগ করো প্রকৃতির অঢেল উন্মোচন। রচনাকাল ১১ নভেম্বর ২০১১। এরপরের কবিতা ঘরকা মুরগি। ঘরকা মুরগি ডাল বরাবর ভেবে একসময় ঘরের মুরগি খাওয়ার পাশাপাশি বাইরের হাঁস, ছাগ শিশু, ডিম, ডাব এগুলো আহার্য হতো। ক্রমে বাড়ে অরুচি এসব খাদ্যেও। খেতে খেতে বুঝে যাই পরিণামে সব খাদ্যই এক। খাদ্য শুধু দেহের বৃদ্ধির জন্য আর দেহে উত্তাপ সঞ্চারের জন্য প্রয়োজন। জিহ্বার যে রুচি, এর দৌড় খুব বেশি নয়। জগতের বহু প্রাণী বছরে একবার মাত্র যৌন কাতর হয়। একবার সঙ্গমের পরে তার আর জাগে না শিশ্নের তেজ। এরপর হতে থাকে সে ভেজ। মাছ, মাংস, ডিম সবকিছু সে কেবল চোখে দেখে, পারে না খেতে চেখে। একটি একটি করে দিন যায়, জননী বসে থাকে ডাল নিয়ে ভাত মেখে। বেচারা পারে না খেতে, বাড়া ভাতে পড়ে ছাই। ভেতরে প্রবেশের নেই অধিকার, বিভিন্ন বাড়িতে চলে বিয়ের রোশনাই। রচনাকাল ১২ ডিসেম্বর ২০১২। এখন যে কবিতাটি পড়ছি এর নাম পিপিলিকা। একটি ক্ষুদ্র পিপিলিকা আমাদের পায়ের নিচে পিষ্ট হয়। কখনো কখনো এমন হয় যে পিপিলিকাদের একটা সম্পূর্ণ বসতি আমরা পদতলে ধ্বংস করি মেতে উঠি জয়ের উল্লাসে।
মশার ভনভন শব্দে অতি বিরক্ত হয়ে তাকে নিধনের নিষ্ঠুর যজ্ঞে মেতে উঠি আমরা। আমাদের খুব অহংকার যে আমরা জগতের সর্বশ্রেষ্ঠ প্রাণী। আমরা বুদ্ধির ঝড়ে উড়িয়ে দিতে চাই মহাকাশ। গ্রহ উপগ্রহে অন্য কোনো প্রাণী রয়েছে কিনা তার অন্বেষণে সদা ব্যাপৃত হয়ে ব্যয় করি লক্ষ কোটি স্বর্ণমুদ্রা। আমাদের অবস্থান কোথায় তা আমরাই নির্ণয় করেছি। মৌমাছির সমাজে যিনি রানী, তার সামনে সবাই ভৃত্য। আমাদের সমাজেও আছেন রানী, তাকে ঘিরে রয়েছে স্তাবকের দল। রানী ক্লিওপেট্রার মতো তার যৌন খায়েশের গল্প সমাজে প্রচলিত। আমরা মৌমাছি, মশা, পিপিলিকা, ফড়িং, পোকা কিংবা চড়ুই পাখির মতো নিজেদের জগৎ নিয়ে মশগুল। আমাদের জগতের বাইরে সমুদ্রের বিশাল জলধি জুড়ে যে তিমি মাছ, যেসব হাঙর কুমির রয়েছে, তাদের সামনে আমরা প্রায়ই অসহায় হয়ে পড়ি। আমরা জানি না মহাকাশে, মহাবিশ্বে আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বুদ্ধি, মেধা, প্রজ্ঞা ও শক্তি সম্পন্ন অন্য কোনো প্রাণী আছে কিনা। যদি কোনো প্রাণী থাকে এবং যদি তাদের দৃষ্টি আমাদের হাস্যকর কর্মপ্রয়াসের দিকে পড়ে, তাহলে তারা যে আমাদের দুরবস্থা নিয়ে নিজেদের মধ্যে হাস্য মস্করা করছে না, সেটা আমরা কি বলতে পারি? মানুষের অহংকারী হওয়ার মতো কোনো সাফল্য তো দেখছি না, কিন্তু রিক্টার স্কেলের 10 মাত্রার একটি ভূমিকম্পের কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ তা আমরা নিজেদের জীবনেই দেখছি। রচনাকাল 4 সেপ্টেম্বর 2012। এখন যে কবিতাটি পড়ছি এর নাম ঈশ্বর। আমার জীবনে এত পাপ যে শয়তানকেই আমার ঈশ্বর বলা যেতে পারে। তবু আমি আড়ম্বর সহকারে শয়তানের পূজা করি না, বরং প্রতিদিন পাপের পরে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ঈশ্বর আমাকে ক্ষমা করেন কিনা জানি না, তবে শয়তানের অমোঘ প্ররোচনায় আমি আবারও পাপের পথে পা বাড়াই এবং অনুশোচনায় দগ্ধ হই। এই যে অনুশোচনার আগুনে পুড়ে যাওয়া, এই যে ঈশ্বরের ক্ষমা পাওয়ার জন্য আকুলি বিকুলি, তার মধ্যে রয়েছে নিঃস্বর। রচনাকাল 5 সেপ্টেম্বর 2012। শ্রমিক মৌমাছি ফুলে ফুলে মধু খেয়ে বেশ তরতাজা হয়ে আছি। জীবনের ঘানি টেনে ক্লান্ত আমি এক শ্রমিক মৌমাছি। বিভিন্ন ফুলের আছে বিভিন্ন আস্বাদ, রঙের পসরা নিয়ে তারা পেতে রাখে ফাঁদ। সেই ফাঁদে ধরা পড়ে যৌবনের রং ফিকে হলো। আজ আহার্যের খোঁজে ওড়ার বাসনা কম। কোন ক্রমে আছি টিকে, রানীর রাজত্বে আজ আমার মূল্য প্রায় শূন্য হয়ে গেছে। নতুন শ্রমিকেরা রানীর মনোরঞ্জনের কাজে লিপ্ত, আমি ক্লান্ত রয়েছি আক্লেশে বেঁচে। রচনাকাল 12 জুলাই 2012। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে মধ্যসত্ত্বভোগী। দেহের কেরায়া নিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় দেহজীবী। বাংলায় এর আরো অনেকগুলো প্রতিশব্দ আছে, যথা রূপজীবিনী, দেহ পসারিণী, দেহ ব্যবসায়ী, বেবুর্সে। এই সব শব্দের চারিত্র থেকে স্পষ্ট হবে বাংলার জনগোষ্ঠী নারীদের প্রতি সংবেদনশীল নয়।
আপনারা যারা কখনো না কখনো এই পেশার সঙ্গে পরিচিতি লাভ করেছেন ভোক্তা হিসেবে বা ভোগ্য হিসেবে, নিদেন পক্ষে দর্শক বা পর্যবেক্ষক, তারা বিচার করে দেখুন এই প্রতিশব্দগুলো যথার্থ হয়েছে কিনা। যে আলু বিক্রি করে, টমেটো বিক্রি করে অথবা ঢেঁড়স বিক্রি করে, সে মধ্যস্বত্বভোগীর নির্যাতনে যতটা পর্যদস্ত, দেহ বিক্রির কাজে নিয়োজিত মেয়েটি তার চেয়ে বহুগুণে বেশি নির্যাতিত। সে তার পণ্যের উপযুক্ত মূল্য পায় না। সচরাচর অন্য কোনো বিক্রয়যোগ্য পণ্য থাকলে মানুষ নিজ দেহ বা রক্ত বা যকৃত বা হৃদয় বিক্রি করে না। এগুলো মানুষের শেষ ভরসা। কিন্তু সমাজে বাজার ব্যবস্থা যদি সুষ্ঠু প্রতিযোগিতার উপর গড়ে না ওঠে, তাহলে পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা মুশকিল। বাংলার সমাজে বাজার ব্যবস্থা খুবই ডিস্টর্টেড। আদম স্মিথ জীবিত থাকলে এই প্রতিযোগিতার অপর্যাপ্ত সুযোগ দেখে শঙ্কিত হতেন। সমাজের সর্বক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর উৎপাতে কৃষক, শ্রমিক, ক্রেতা, বিক্রেতা সবাই পর্যদস্ত। 18 জুলাই 2012। যৌবনের ঘুড়ি শরীরের নাটায় ছেড়ে যেতে চায় উড়ে, জানি না কোথায় কত দূরে। সুতো ঢিলে করে দিতে 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 ঘুড়ি ক্রমে হারিয়ে যায় মেঘের আড়ালে। বেলা যে পড়ে এলো, এই ঘুড়ি আবার নিজের ঘরে তুলে নিতে হবে, তার কোনো পথ খুঁজে পাই না। রচনাকাল 14 জুন 2012। মানবাধিকার। সৌরজগৎ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষের জীবন যে কত অকিঞ্চিতকর, তা কি মানুষ কখনো ভেবে দেখে? একটি কাছিম কত দীর্ঘদিন বেঁচে থাকে। বায়েজিদ বোস্তামির মাজারে গজার মাছগুলির জীবন কত নিরাপদ, শুশ্রূষাময় আর দীর্ঘ, তা কি শৈশবে কখনো ভেবেছি? মাছগুলির উদ্দেশ্যে দর্শনার্থীরা প্রতিদিন কত খাদ্য নিবেদন করে, আর নিজেরা তারা খাদ্যের খোঁজে দিবারাত্রি প্রাণান্তক পরিশ্রম করে। মানুষ খুব সহজে খাদ্য, আশ্রয় ও চিকিৎসা লাভ করে না। মানুষের নিরাপত্তাও খুব সহজ ব্যাপার নয়। মানুষের জীবন একটি পিঁপড়ের জীবনের চেয়েও বিপদসংকুল। একটি মশার জীবনের চেয়ে মানুষের জীবন অনেক কম নিরাপদ। আমাদের এই দেশে মানুষকে যে কোনো মুহূর্তে গণপিটুনি দিয়ে মেরে ফেলে পরে তাকে সন্ত্রাসী বা ডাকাত আখ্যা দেওয়া যায়। কয়েকজন সংঘবদ্ধ কুচক্রীর পরমত সহিষ্ণুতার অভাব থাকলে ভিন্ন মত প্রকাশের অপরাধে যে কোনো মানুষকে যে কোনো প্রকাশ্য স্থানেই পিটিয়ে মেরে ফেলা খুবই সম্ভব। সারা বছরই অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়। রচনাকাল 11 ফেব্রুয়ারি 2011।